শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সাবরিনা হাসনাত। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়াও থাকছে বাণিজ্য এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। দিনভর সড়ক অবরোধ, বিক্ষোভ, হামলা, ভাঙচুরের পর বিকেল 4টার দিকে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে দুপুরে ভাঙা পৌরসভা, থানা এবং ইউএনও ও থানা নির্বাচনী অফিসে হামলা চালায় বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়। এইসব অফিসের সামনে কাঠ, বাস এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। অবরোধ করে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার বিভিন্ন স্থানে। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে দ্বিতীয় ধাপে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল পালিত হয়। দুর্গাপূজার কারণে আগামী 2 দিনের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে জেলা নির্বাচনী অফিস সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। গ্রহণ করেছি। এই ভাঙা থানার দিকে 1 ইঞ্চি মাটি আমরা নগরকান্দাকে জিথাই মনে দাও আমরা দিব না। আমাদের অস্তিত্ব, আমাদের মাটি আমাদের কাছে আপনারা ফিরে দিন, এটাই আপনাদের কাছে আমাদের দাবি। যে আগামী 2 দিনে আমাদের যে অর্ধ দিবস হরতাল 16-17 তারিখে ছিল, সেটি আমরা প্রত্যাহার করে আমরা বাগেরহাটের জেলা এবং উপজেলায় যে কয়টি নির্বাচন কমিশনারের অফিস আছে সেই অফিসে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। দর্শক, ফরিদপুর থেকে কিছুক্ষণ আগে সড়ক অবরোধ এবং বিক্ষোভের সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। 4টার পর থেকে মুষলধারে একরকম আপনি দেখতেই পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণেই কিন্তু অনেকটা অবরোধকারীরা তাদের রাস্তা ছেড়ে তাদের নিরাপদ স্থানে চলে গিয়েছে এবং আমরা দেখেছি মহাসড়কে নির্বিঘ্নেই যান চলাচল করছে এবং গাড়িগুলো তাদের গন্তব্যে ছেড়ে গেছে। এবং আমরা যতটুকু জেনেছি অবরোধকারীরা সন্ধ্যার থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত তারা কিন্তু অবরোধ থেকে প্রত্যাহার করেছেন এবং আগামীকাল 6টা থেকে তারা কিন্তু আবারও সড়ক অবরোধ করবে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তার অবরোধ ছাড়বে না বলে আমাদেরকে জানিয়েছেন। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে সংবাদ সম্মেলনে দাবি আদায়ে 18 সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহরে এবং 26শে সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে তারা মনে করেন না। সেই সাথে বলেন, ফেব্রুয়ারির আগে তাদের দাবি পূরণ সম্ভব। সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলিকে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার ইতিমধ্যেই আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। এদিকে একই দাবিতে একই দিনে একই কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলনও। আজ এক সংবাদ সম্মেলনে দলের আমির সৈয়দ রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তির দলগুলোকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচনে ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আমরা একই দাবি নিয়ে যৌথপদ্ধ কর্মসূচি পালন করব, যুগপৎ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বেলা 11টার পরে ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মাহমুদুর রহমান জানান, 2008 সালে দিল্লিতে প্রণব মুখার্জি ও মঈন ইউ আহমেদের বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার।
এ সময় তিনি বিডিআর বিদ্রোহ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শাহবাগে গণজাগরণ আন্দোলন এবং হেফাজতের উত্থান সম্পর্কে বক্তব্য দেন। দাবি করেন শাপলা চত্বরে গণহত্যা সংগঠিত হয়েছিল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন এই মামলার আর 2-1 সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে শেষ হবে সাক্ষ্য গ্রহণ পর্ব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামেরও এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। যাদের নাম আমি বলেছি, বিশেষত যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত, তারা অনেকেই পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখের। তারা পালাতে না পারলে ভালো হতো। তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে। আমরা আশা করছি আর 2-1 সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 12 জন যুব উদ্যোক্তাকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 তুলে দেওয়ার পর বক্তব্যে তিনি একথা বলেন। সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এতে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অবদানের জন্য 3 জন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে 2 জন, দেশপ্রেম, বীরত্ব, সাহসিকতায় 2 জন, সেবা ও সমাজ কল্যাণে 3 জন এবং ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে 2 জন পুরস্কার পেয়েছেন। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা নির্মাণ, রঙের কাজ ও আলোকসজ্জার ব্যস্ততা। 21শে সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়বে, আর 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের পূজার আনুষ্ঠানিকতা। শিল্পীরা দিনরাত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের প্রতিমা। তাদের কাজ দেখতে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছে দর্শনার্থীরা। অনেকেই পরিবার পরিজন নিয়ে গিয়েছেন। এখন দেখলাম ভালো লাগতেছে, মূর্তি তৈরি হচ্ছে, দেখতে আসছি। খুবই ভালো লাগতেছে, কারণ প্রতি বছর আমাদের আনন্দটা আসে, আমাদের একটা অন্যরকম অনুভূতি দেয়। সবকিছু সুন্দরভাবে সাজানো গুছানো হচ্ছে, তবে মনে হচ্ছে শেষ ফিনিশিংটা দেখলে আর কি ভালো লাগবে আর বেশি। এখন তো কাজের মাঝে চলতেছে আর কি। প্রতিবারই তো ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনেক বড় করে উদযাপিত হয়। মহালয়ার প্রস্তুতি হচ্ছে, তারপরে আস্তে আস্তে এখানে প্রতিমা বানানো চলছে, তারপরে হচ্ছে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হবে মহালয়ার পরে আসলে মেইনলি। আজ থেকে পদ্মা সেতুতে শুরু হয়েছে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়। দর্শক, এই নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী বশির উদ্দিন জুয়েল। পদ্মা সেতুতে চলন্ত গাড়ি থেকে টোল আদায় শুরু হয়েছে। আজ বিকাল 5:13 স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় শুরু হয়। নন স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন শুরু হয়। মানুষের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে। বিশেষ করে ঈদের সময় টোল দিতে দীর্ঘ লাইন এবং যানজটের সৃষ্টি হয়, এবং এই পদ্ধতি চালু হওয়াতে গাড়ি না থেমে টোল পরিশোধ করে পদ্মা সেতু পাড়ি দিতে পারবে। এতে সময়ও কম লাগবে এবং মানুষের ভোগান্তিও কমবে।